খাদ্যবাদ নেই, কোনো জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির ছোঁয়া নেই, এরকম হতে পারে না। সেরকমই একটি দুর্নীতি, যা অন্যান্য দুর্নীতির থেকে অনেকটা বড় দুর্নীতি, সেই দুর্নীতি আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। ভিজিবল আপনারা দেখতে পাবেন যে দুর্নীতি কাকে বলে। কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল। জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে। উত্তরবঙ্গে দিয়ে, আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম, আপনারা জানেন উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে, কোটি কোটি টাকা লুট হচ্ছে। এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, এবং শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে, এবং তা কতখানি পকেটে ঢুকতে পারে তার উদাহরণ আপনারা সম্পত্তির পরিমাণ দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেই ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মন যে বলছিলাম, সেই ধীরাজ ঘোষের আমাদের দ্বারা প্রাপ্ত জমির রেজিস্ট্রি দলিল। একটা দলিল আপনাদের সামনে দেখাচ্ছি, এই একটা দলিল শ্রী ধীরাজ ঘোষ সন অফ দেবব্রত নাথ ঘোষ। এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামের, আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতে পারেন। আমি একটা সূচি তৈরি করেছি, এই যে ধীরাজ ঘোষ, এই যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি, পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট, তাতে জমির শ্রেণী, জমির পরিমাণ, জমির অংশ এবং তার মালিককে, সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি, সেই জমি ওনার হাতে চলে গেছে। এই একটা লিস্ট আমরা পেয়েছি, মোট 400খানা জমি আছে, আমরা 145টা বের করতে পেরেছি ধীরাজ ঘোষের নামে, সব ধীরাজ ঘোষের। তৃণমূল কংগ্রেসের খোদ লোক, তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের, এরা এই দালালির কাজটা করে। তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র, তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একদম। এই যে দেখুন, প্রত্যেকটি প্রপার্টির ডিটেলস আছে এখানে। নকশালবাড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট, নকশালবাড়ি, মাটিগাড়া, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, মাটিগাড়া, প্রত্যেকটির প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, জিএল নাম্বার, সমস্ত কিছু দেয়া আছে, সব আলাদা আলাদা। শুধু একটা জায়গাতেই কমন, সেটা হচ্ছে পারচেজার, কে কিনছেন, সবগুলোতে ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ, ধীরাজ ঘোষ। এবং দেখুন এই চক্র কিভাবে কাজ করছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ধীরাজ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জিএসটি চুরি করছেন, তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার। তার স্ত্রী, ধীরাজ ঘোষের স্ত্রী, মাটিগাড়াতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে, এবং স্ত্রীর সহযোগিতায় পুরো এই জিএসটির কারবারটা চলছে। পুরো বিষয়টা ইডি, সিবিআই এবং আরআইকে আমি মৌখিকভাবে জানিয়েছি, এবার অফিসিয়ালি জানাবো। এবং এই যে এই টাকার হিসেব, যদি এই ফোরে ধীরাজ ঘোষের যদি এই সম্পত্তি হয়, এতগুলো ল্যান্ডের মালিক, যে কোনো একটা আপনারা আরবিটারিলি খুলে বের করুন যে কোনো জায়গা থেকে, আরও আছে ওইদিকে, ও পাশে আরও আছে, যতগুলো দলিল, একের পর এক দলিল, কত দলিল লাগবে আমি জানি না। এই সম্পত্তির পরিমাণ কালীঘাটের সেই 35খানা প্লটের থেকে কম না বেশি, কিন্তু আমি জানি না ধীরাজবাবু কত বড় শিল্পপতি, পশ্চিমবঙ্গের সব থেকে টপ শিল্পপতি হরিমোহন বাঙুর, তারও এত ল্যান্ড আছে কিনা আমার অন্ততপক্ষে সন্দেহ আছে। এবং একজন ফোরের যদি এই সম্পত্তি হয়, তাহলে এই ফোরের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে নেতারা যারা টাকা পাচ্ছে, তাদের কাছে কত কোটি টাকা এসেছে,
এবং এই টাকা পশ্চিমবঙ্গ সরকারের লস, কারণ আপনারা জানেন জিএসটির একটা পোর্শন কেন্দ্র সরকারের কাছে যায়, কেন্দ্র সরকারের কাছে লস। এবং জিএসটি ধরার কাজটা দেখবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো রাস্তায় যদি 5 ঘন্টা, যে কোনো জেলায় যদি 5 ঘন্টা ঘোরেন, রাস্তায় থাকেন, অন রোড থাকেন, তাহলে একটা না একটা জিএসটির গাড়ি আপনি দেখতে পাবেন, জিএসটি ওয়েস্ট বেঙ্গল লেখা। তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য, কিন্তু ধরবো ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। ধীরাজ ঘোষের মতো লোক এলে পরে কেমন যেন পিছলে পিছলে চলে যাচ্ছে। যারা সমস্ত জিনিস থেকে, যে সমস্ত জিনিস উত্তরবঙ্গ দিয়ে পার হয়, আলকাতরা থেকে শুরু করে গুটকা পর্যন্ত সব কিছুতে এই ট্যাক্সের চুরি হচ্ছে, এবং এই ট্যাক্স চুরির ভাগ কলকাতার বড় বড় নেতা অবধি পৌঁছচ্ছে। আজকে প্রথম পার্ট হলো, এখনো পিকচার আবি বাকি হ্যায়। এটা ট্রেলার দেখতে পাচ্ছি আমরা, এই মহিরুহ যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সবগুলোকে যদি একটার উপর একটা রাখি, আমাদেরকে এই বেঞ্চের উপর দেখা যাবে না, মানে আমরা ঢেকে যাব, এতটা দলিলের পরিমাণ একজন ব্যক্তির। আমি জানি না তিনি কত বড় শিল্পপতি বা কি, তার এই হচ্ছে জমির। তাও আমি কি বললাম, আমরা মাত্র 145 খানা জোগাড় করতে পেরেছি। শোনা যায় 400 খানা আছে, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গে। যে ব্যক্তি পশ্চিমবঙ্গের মতো জায়গায়, সাধারণত যারা চুরি করে তারা চুরির মাল অন্য জায়গায় পাচার করে, ভাইপো যেমন বিদেশে পাচার করেছে, তো এনারও শুধু পশ্চিমবঙ্গে, এটা পশ্চিমবঙ্গের বাইরে নেপালে, বিহারে, ঝাড়খণ্ডে আরো কত কোটি টাকার সম্পত্তি আছে আমাদের জানা নেই। রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের প্রতিদিন 100 কোটি টাকার মতো লস হচ্ছে প্রতিদিন। তাহলে এই যে বিগত 2-3 বছর ধরে এই চক্র চলছে, আপনারা হিসেব করুন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর, ভারতবাসীর প্রতিদিনের লস কতটা। এই পরিমাণে দুর্নীতি এতে চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী এর ভাগ পান কিনা তিনিই বলবেন। 25%, 75%-এর ফর্মুলা কালীঘাটে যায়, আমাদের কাছে খবর আছে। সেটা ভাইবোর কাছে যায় না পিসির কাছে যায়, তারা ঠিক করে বলবেন আগামী দিনে। কিন্তু চুরি হচ্ছে, এই চুরি বন্ধ হওয়া দরকার। এটা পশ্চিমবঙ্গের জনগণের সম্পদের চুরি, পশ্চিমবঙ্গের জনগণের সম্পত্তির চুরি পুরোটাই। এই ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, আরো অনেক নাম আছে, আমি বলছি তো, আরো দুটো এখন ছাড়লাম, পরের এপিসোডে আরো আসবে, আমরা দেবো, আরো অনেক রথিমা আরতি আছে। মূল হচ্ছে এই ব্যক্তির মাধ্যমে পুরো এই জিএসটি চুরিটা হচ্ছে। এবং আপনি সম্পত্তির পরিমাণ দেখতে পাচ্ছেন তো, আপনারাই বলুন না, লজিক্যালি পশ্চিমবঙ্গ অর্থনীতিতে পিছিয়ে পড়া রাজ্য, শিল্প নেই, কিছু নেই। উত্তরবঙ্গ হচ্ছে অভাগার অভাগা, আরো পিছিয়ে পড়া। সেখানে একজন ব্যক্তি কি করলে এত সম্পত্তির মালিক হতে পারে, এতগুলো ল্যান্ডের মালিক হতে পারে একজন ব্যক্তি, কি ধরনের বিজনেস করলে? উত্তরবঙ্গে এত বড় কোনো শিল্প আপনাদের জানা আছে? আমি তো অন্ততপক্ষে জানি না, তার নামে তো অন্ততপক্ষে নেই। কি এমন করলে পরে এতগুলো জমির মালিক হওয়া যেতে পারে? তার স্ত্রী জিএসটি অফিসার, মাটিগাড়াতে এসটিও হিসেবে পোস্টেড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জিএসটি অফিসার, সেখানে তার স্ত্রী, মানে ফ্যামিলি বিজনেস পুরো সেটেল করে নিয়েছে। আরেকবার ধীরাজ ঘোষের পরিচয়টা যদি বলেন, মানে তার কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন? ধীরাজ ঘোষ তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের এখন এসজিডি এর চেয়ারম্যান আছে, কি নাম, আরে নাম মাথা থেকে ভুলে যাচ্ছে, আগে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রীও ছিলেন, এবার হেরে গেলেন যে আমাদের কাছে, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে, গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ, গৌতম বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ, তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে দহরম মহরম, তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই তাকে নামে চেনে, সবাই। আমি যাকে জিজ্ঞেস করো সেই বলবে আমি চিনি। বিনয় বর্মন হচ্ছে তারই পার্টনার, এরা সবাই মিলে হ্যান্ডেল করছে। আজকে ধীরাজ ঘোষটাই থাকে, তো এতটা হজম করতে হতো। পশ্চিমবঙ্গের মানুষ দেখুক, চাকরি নেই, রোজগার নেই, মানুষ 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারের জন্য মারামারি করছে, জীবন দিয়ে দিচ্ছে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য। সেই পশ্চিমবঙ্গে একজন এত ফুলে ফেপে উঠেছে, চারটিখানি কথা নাই। দেখুন 3 বছর 10 বছর দেখে বিভিন্ন টাইম ফ্রেমে আছে, তবে বিগত 3 বছরের মধ্যে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি জিএসটি চালু হওয়ার পর কিছুদিন উনি টাইম নিয়েছেন, তারপরে একের পর এক চলেছে, এবং সেই লাস্ট 3 বছরে সব থেকে বেশি আমরা পাচ্ছি। হিন্দিতে দেখুন, ইডি সিবিআই এর সামনে পড়লে পরে অনেকেই অসুস্থ হয়। মদন মিত্রের মতো স্টাইলিশ নেতা
সে পর্যন্ত অসুস্থ হয়ে বুকে ব্যথা নিয়ে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছে, তো ইনি কোন ছাড়? এবং এনার বিপদ হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি। এই যে ওসি যিনি অ্যারেস্ট হয়েছেন মণ্ডলবাবু, তার কারণ হচ্ছে সত্যি কথা বললে পরে তৃণমূলের নেতারা ছাড়বে না। কারণ উনি তো, আমি এই বিষয়ে আমার অন্তত পক্ষে কোনো কনফিউশন নেই যে একজন থানার ওসি এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। তাকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল এবং সেই ইনস্ট্রাকশন যিনি দিয়েছিল তার নাম যেন বাইরে না আসে, সেইটা ভয় দেখাতেই পুরো পুলিশ অফিসাররা তার বাড়িতে গেছিলেন, ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছেন পাশে আছি বলে যে নামটা বলা যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে, মুখ্যমন্ত্রীর নির্দেশে একজন সুপিরিয়র অফিসার নিয়মিত তাকে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠিয়েছে, এটা করুন, ওটা করুন, এটা করুন। তারপরেই সেই ব্যক্তি করেছে। তার ফলে সে এখন জিজ্ঞাসাবাদের সময় নাম নিতে পারছে না, কারণ নাম নিলে পরে তার পরিবার এবং তার অন্যদের উপর, নিজের উপরে হয়তো প্রাণঘাতী হামলাও হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং বিনীত গোয়েল অ্যান্ড কোম্পানির তরফ থেকে। স্বাভাবিকভাবে তিনি মানসিক টেনশনে পড়ে অসুস্থ হয়ে পড়ছেন। সিবিআই আদালতে লিখিতভাবে জানিয়েছে টালা থানাতেই নথি বদল করা হয়েছিল, একই সঙ্গে ভুয়ো নথিও তৈরি করা হয়েছিল টালা থানার মধ্যে থেকে। দেখুন, টালা থানা থেকে ব্যবহার করা হয়েছিল এপি সেন্টার হিসেবে এবং এই টালা থানাকে ব্যবহার করেছে। এবং আমি বলছি যে এই যে ওসি সাহেব তিনি ধরা পড়েছেন, তাকে নির্মল ঘোষ থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রত্যেকে দিয়ে এই কাজটা করিয়েছে। রাজ্যের কোনো ওসির, আমরা তো দেখি, আমরা ফিল্ডে থাকি, কোনো ওসির নিজের মর্জি মতো, নিজের নিয়ম মতো, ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান মতো কাজ করার অধিকার নেই। তৃণমূল কংগ্রেসের লোকাল নেতারা যা বলবে সেটা তাদের করতে হয়। বাড়ির চাকরের মতো ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের নেতারা। এক্ষেত্রেও তা হয়েছে এবং একে বলির বকরা করা হচ্ছে, স্কেপগোট করা হচ্ছে। পরিষ্কার কথা, উচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রশাসনিক সামলাতেন, অর্থাৎ পুলিশ প্রশাসনের টপ মোস্ট ব্যক্তি তারা যুক্ত ছিলেন। মুখ্যমন্ত্রী আজকে নবান্নে সমস্ত স্বাস্থ্যকর্তা, সমস্ত প্রিন্সিপাল সুপারদের সঙ্গে নিয়ে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন আরজিকর আবহে। অন্যদিকে চিকিৎসকরা তারাও আরেক দফা চিঠি পাঠিয়েছে নবান্নে যে তাদের দাবি এখনো মেটেনি। দেখুন 13 বছর, একটিও পদক্ষেপ এখনো অবধি নেওয়া হয়নি সেফটি সিকিউরিটি। দেখুন ডাক্তারবাবুরা তাদের এজেন্ডা নিয়ে আন্দোলন করছে, তাদের করুন, আমরা পরিষ্কার বলছি, তাতে সহযোগিতা আমাদের থাকবে, আমাদের সহানুভূতি আছে, তাদের দাবি দাওয়াগুলো পূরণ হোক, আমাদের কোনো অসুবিধে নেই, আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু তার সাথে সাথে যে দুর্নীতি, এই দুর্নীতি 13 বছর পর মাননীয় মুখ্যমন্ত্রী তার সম্বিত ফিরল, বিভিন্ন মেডিকেল কলেজের মাথাদেরকে নিয়ে উনি এখন বসছেন, এতদিন পর মাথা ঘামাচ্ছেন। এতদিন করছিলেন কি? চুপচাপ দেখছিলেন? শুধু তো তাই নয়, একের পর এক আন্দোলন হচ্ছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী তো তার পুলিশকে দিয়ে, নতুন ডিজিকে দিয়ে ধর্মতলাতে কেসি দাস সংলগ্ন এলাকায় সমস্ত জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে। আন্দোলন করা যাবে না। আরে আমরা কি চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি সেটা তো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়ার থেকেও খারাপ হয়ে গেল নাকি? আমাদের গণতান্ত্রিক অধিকার নেই, বিজেপির আন্দোলন নেই, কিন্তু অন্য কেউ যদি আন্দোলন করতে চায় সেই আন্দোলনকে বাধা দেওয়ার অধিকার সরকারকে কে দিয়েছে? যেখানে সুপ্রিম কোর্টের অলরেডি স্ট্যান্ডিং অর্ডার আছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার অধিকার কারো নেই। একদম আন্দোলনকে আটকানোর জন্যই এই ধরনের কাজ তৃণমূল সরকারের তরফ থেকে করা হয়েছে। স্টেডিয়ামে জুনিয়র ডাক্তারদের কনভেনশন ছিল 27 তারিখ, কিন্তু শেষ মুহূর্তে তাদের সেই ধর্মধারণের পারমিশন বাতিল করে না, সে জুনিয়র ডাক্তার হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, কাউকেই তো কোনো ধরনের কর্মকাণ্ড, সরকার বিরোধী কোনো ধরনের আন্দোলন, সরকার বিরোধী কোনো ধরনের সেমিনার বা কোনো কিছুই করতে দেওয়া হচ্ছে না। ধমকানো চমকানো সমস্ত কিছু চলছে। থ্রেট কালচার তো পশ্চিমবঙ্গের ডিএনএতে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। থ্রেট কালচারই চলছে গোটা রাজ্য জুড়ে। হসপিটালে থ্রেট কালচার, পুলিশে থ্রেট কালচার, পুলিশকে থ্রেট দিচ্ছে। যারা এই পুলিশ ওয়েলফেয়ারের নেতা, সর্বময় কর্তা, তারা হচ্ছে এক একজন হুনু বড় বড়, তারা সমস্ত কিছু অন্য পুলিশদেরকে থ্রেট দিচ্ছে, ট্রান্সফার করাচ্ছে। জুনিয়র ডাক্তাররা বলছে এতদিন হয়ে গেল তাও কোনো রকম কন্ডিশনিং